একটু খারাপ সংবাদ আছে। গতকালকে রাত্র থেকে এখন থেকে প্রায় ৪-৫ ঘন্টা যাবৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে তিনি মারা গেছেন। আর এই ঘটনাটার পিছনে বেশ কিছু যুক্তি দাবি করা হচ্ছে। আর যতটুকু তথ্য আছে, খুব ইমার্জেন্সি জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। বেঁচে থাকাটাই একটা আশ্চর্যের ব্যাপার, অস্বাভাবিক ব্যাপার। মৃত্যুটাই হচ্ছে স্বাভাবিক। এই যে আমরা বেঁচে আছি না, এটা অস্বাভাবিক। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে বেগম খালেদা জিয়া অনেক অসুস্থতায় ভুগছেন। তিনি হসপিটালে ভর্তি আছেন। দর্শক, গতকালকে থেকে তার কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, এমনকি তার আপনজনদেরকেও যেতে দেওয়া হচ্ছে না। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় রেখেছে। দর্শক, সেখানে আসলে কি ঘটেছে? তিনি কি আমাদেরকে ছেড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন? আসলে কি লুকানো হচ্ছে? দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। একটু খারাপ সংবাদ আছে। গতকালকে রাত্র থেকে এখন থেকে প্রায় ৪-৫ ঘন্টা যাবৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে তিনি মারা গেছেন। আর এই ঘটনাটার পিছনে বেশ কিছু যুক্তি দাবি করা হচ্ছে। আর যতটুকু তথ্য আছে, খুব ইমার্জেন্সি জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। বাট ওনার মৃত্যুর খবর এখন পর্যন্ত কোনো অথরাইজড গণমাধ্যম অথবা খালেদা জিয়ার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে নিশ্চিত করা হয়নি। এখন মৃত্যুর খবরটা নিয়ে যতটুকু ধোঁয়াশা এবং কুয়াশা আছে, আমি যদি প্রথম আলোর একটা রিপোর্ট দেখি, প্রথম আলোর, আমি অন্যান্য গণমাধ্যমগুলোর দিকে গেলাম না বা গণমাধ্যমে ওইভাবে আসেও নাই। প্রথম আলোর রিপোর্টটি বলছে আহমেদ আজম খান গত রাতে ওনাকে দেখতে গিয়েছিলেন, তবে দেখার সুযোগ পাননি, কারণ বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিইউ থেকে ওনাকে আইসিইউতে, এরপর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন, তিনি এখন ওই অবস্থায় আছেন। অর্থাৎ ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। আর তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য ফাইট করছেন। বলার মতন কোনো কন্ডিশনে তিনি এখনো আসেননি। তো গত বুধবার থেকেই প্রায় সারাহীন অবস্থায় তিনি আছেন। সামান্য সংকট কাটার কথা বললেও এই মুহূর্তে যতটুকু তথ্যপাত্র জানা যাচ্ছে যে তিনার শারীরিক অবস্থা আসলেই খারাপ। কথা বলতে পারেন না, আমাদের সোজা ভাষায় যেটা বলা হয় জব বন্ধ হয়ে যাওয়া থাকে না, আমাদের লোকাল এরিয়াতে বলে যে জব বন্ধ হয়ে গেছে। হয়তোবা তারেক রহমানের জন্য অপেক্ষা। তো তারেক রহমানের জরুরি ভিত্তিতে দেশে আসার খবর আমরা পেয়েছি সালাউদ্দিনের মাধ্যমে, বিএনপির যিনি কেন্দ্রীয় কমিটির নেতা আছেন। তিনি বলেছেন যে খুব শীঘ্রই ইমার্জেন্সি জনাব তারেক রহমান দেশে আসছেন। এখন সেই দেশে আসা পর্যন্ত কি বেগম খালেদা জিয়ার দেহ লাইফ সাপোর্টে থাকবে? কারণ লাইফ সাপোর্টে এক ধরনের অর্থ হচ্ছে যে শরীরের স্বাভাবিক যে প্রক্রিয়া, আমরা কথা বলি বা দেখি, চিনি, বুঝি, সেখান থেকে সরে গিয়ে মেশিনের মাধ্যমে শরীরটাকে এক ধরনের জীবিত রাখা হয়। আমাদের গ্রামের ভাষায় বলে যে আসলে দম নাই, তারপরেও মেকানিজমের মাধ্যমে, মেশিনের মাধ্যমে হয়তো শরীরটাকে সচল রাখা হয়, ফুসফুসকে সচল রাখা হয়। তবে আনুষ্ঠানিকভাবে ওনাকে এখনো ডাক্তার অথবা ওনার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে মারা গেছেন এমন কথা এখনো আসলে ঘোষণা করা হয়নি। আর গেল রাতে হঠাৎ করে বেগম খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যাপক নিরাপত্তা, আপনি দেখছেন যে ট্রাক, তারপর হচ্ছে ব্যারিকেড, পুলিশের পক্ষ থেকে নানান ধরনের অ্যাক্টিভিটিস, এগুলো দেখেও জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে, সম্ভবত তিনি মারা গেছেন। এখন তিনি এই খবরটা চাউর হলে সেখানে মুহূর্তের মধ্যে লাখ লাখ না কোটি মানুষের একটা সমাগম ঘটবে। এই ভিড়টাকে পুলিশ সামলাইতে হলে সেখানে অতিরিক্ত নিরাপত্তা দরকার লাগবে। আবার কেউ কেউ বলছেন গতকালকে ওনাকে ভিআইপি হিসাবে যেই মূল্যায়ন করা হয়েছে বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এবং খালেদা জিয়ার পরিবার সহ খালেদা জিয়াকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়ারও ঘোষণা করা হয়েছে। এখন ওইটাও হতে পারে, যখন কাউকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হয় সেই ক্ষেত্রে তার স্বাভাবিক যে নর্মাল প্রটোকল দলীয়গুলো থাকে না, একটা স্পেশাল নিরাপত্তা, যেমন শেখ হাসিনার পরিবার এসএসএফ নিরাপত্তা পাইতো। তো জনাব তারেক রহমান তিনি যদি দেশে আসেন, তিনিও এসএসএফ এর প্রটোকল পাবেন। আর তারেকের দেশে আসার জন্য এখানে যতটুকু আমরা দেখছি যে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি, ওনার নিজস্ব যে সিকিউরিটি, পাশাপাশি হচ্ছে এসএসএফ নিরাপত্তা, ওনার বাড়িতে, বাসভবনে বা জিয়া পরিবারের সাথে এই মুহূর্তে যারা আছেন তাদেরকেও কিন্তু অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। তবে সবশেষ আমরা যদি এক কথায় বলি, বেগম খালেদা জিয়া সম্ভবত আর বেশিক্ষণ বা বেশি দিন বাঁচবেন না যদি লাইফ সাপোর্ট থেকে বের করা হয়। কারণ অনেক সময় লাইফ সাপোর্টে থাকা মানে হচ্ছে
আমরা মেশিনারিজ যন্ত্রপাতির মাধ্যমে বেঁচে আছেন, আসলে বেঁচে নাই। এখন এটা আনুষ্ঠানিক ঘোষণা লাগে। সো গতকালকে রাত্র থেকে যারা দেখছেন খবরগুলো যে মারা গেছেন, এটা আসলে শতভাগ সঠিক না। যেহেতু তিনি এখনো ভেন্টিলেশনে আছেন, লাইফ সাপোর্টে আছেন, তিনি এখনো আমরা ধরে নিতে পারি জীবিত আছেন। জনাব তারেক রহমান আসলে হয়তো বা পরবর্তী আপডেট আমরা পাবো, বা আজকের দিনেও হতে পারে যে এই খবরটা চলে আসতে পারে। তবে আল্লাহ ওনাকে সুস্থ করে ওনার সন্তানকে এক নজর দেখার মতন তৌফিক দান করুক। রাজনীতির জন্য ওনার আর কোনো রকম কিছুই নেই এই মুহূর্তে, একমাত্র সন্তান বা তার পরিবার যারা আছেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বেঁচে থাকাটাই একটা আশ্চর্যের ব্যাপার, অস্বাভাবিক ব্যাপার। মৃত্যুটাই হচ্ছে স্বাভাবিক। এই যে আমরা বেঁচে আছি না, এটা অস্বাভাবিক। মৃত্যুর স্বাদ তো সবাইকেই নিতে হবে। জানেন, আমার মা দেশে, আমি ঢাকা থেকে খবর পাইলাম মা খুব অসুস্থ। মা আমার কাছেই ছিল। 1 মাস আগেই মাকে দেশে পাঠাইছি, কারণ বোন বলতেছে যে মাকে আমার কাছে দে। তার কাছে নিয়ে গেছে সে। 1 মাস পরে যখন খবর পাইলাম মা খুব অসুস্থ, সঙ্গে সঙ্গেই রওনা দিলাম দুপুরবেলা। সন্ধ্যার আগেই পৌঁছে গেছি আমি। যাই দেখি যে ভাই আত্মীয় স্বজন বোনের বাড়িতে, সবাই চোখে পানি। আমি গাড়ি থেকে নাইমা মার কাছে গেলাম, দেখি যে মা নিস্তব্ধ, সবাই কান্নাকাটি। আমি কি হয়েছে, অনেকক্ষণ যাবৎ কোনো কথা বলতেছে না, মুখে পানি দিছি, পানি নেয় নাই। আমার না বুঝছেন, পুরা কলিজাটা কাইপা উঠলো। আমি সঙ্গে সঙ্গে মায়ের গায়ে হাত দিলাম, মা মা বলে চিৎকার করলাম। সঙ্গে সঙ্গে মা জানে নইরাই উঠছে, একদম নড়াচড়া করে উঠলো মা, এবং আমার দিকে মনে হইলো একটু তাকাইলো। আসলে চোখে দেখতে পাইতো না, মানে ঘাটটা ফিরাইলো। হাতটা কিন্তু আমার হাতের মধ্যে। আমি আবার দেখতেছি আত্মীয় স্বজন কারা কারা আসছে। এদিকে তাকাইতে গিয়েই দেখলাম যে ওনার হাতটা না ছাইরা দিতেছে, মানে আমাকে ছাইরা দিতেছে। আমি আবার সঙ্গে সঙ্গে ধরার চেষ্টা করলাম, কিন্তু ধৈর্য রাখতে পারলাম না। অনেক ডাকলাম, আর সাড়া দিল না। আমার কি মনে হলো জানেন, আমি বোধহয় আজরাইলকে সঙ্গে করে নিয়ে আসলাম। হ্যাঁ, আমি যাওয়ার ঠিক 1 থেকে 1.5 মিনিট ভাই, এর মধ্যে মা নাই। যার জন্য বললাম ভাই, মৃত্যুটাই স্বাভাবিক, বেঁচে থাকাটাই অস্বাভাবিক। এই মুহূর্তে, মানে আমি যখন কথা বলতেছি, এখন রাত্রে 9:30 বাজে, এই মুহূর্তে যে অবস্থা বেগম খালেদা জিয়ার, আমার মন বলতেছে তারেক রহমান সাহেবকে এক নজর দেখার জন্যই উনি বোধহয় বাইচে আছে। হ্যাঁ, আমি যেটুক শুনলাম হাসপাতালের খবর। যাই হোক, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, সবাই দোয়া করবেন ওনার জন্য। এবং আমি মনে করি সরকারের উচিত, হ্যাঁ, মুখ খোলা উচিত সরকারের না এই মুহূর্তে বলা উচিত, আমার সেন্সে আর কি, যদি সরকার বলতো যে আপনি তাড়াতাড়ি চলে আসেন, আপনার মার অবস্থা ভালো না, আপনার নিরাপত্তার দায়িত্ব সরকার দিবে, এটা তো বলতেই পারে, তাই না? কেন বলতেছে না আমি জানি না। হ্যাঁ, সরকার যদি একটা নিরাপত্তা দিত, উনি যদি আসতো, অনেক সমস্যার সমাধান হইতো ভাই। দেখেন, এই মুহূর্তে বিএনপি অনেক বড় সংকটে পড়ছে, মহা সংকটে, চারিদিক থেকে। দেখেন, সামনে নির্বাচন অলরেডি শুরু হয়ে গেছে, নির্বাচনের ঘোষণা দিয়ে দিছে। যেমন জামাত ইসলামকে দেখলাম আজকে ওনারা 8 দল নিয়ে খুলনাতে মহাসমাবেশ করতেছে, কিন্তু ওই সমাবেশ থেকে আবার একটা দাবি তুলছে হ্যাঁ না ভোট নিয়ে। সে হ্যাঁ না ভোটটা ওনারা আগে চায়, মানে জাতীয় নির্বাচনের সঙ্গে না, আগে চায়। কেন আগে চাইলো হঠাৎ কইরা, এর মধ্যে ভাই অনেক বড় রহস্য থাকতে পারে। হ্যাঁ, এমনও হইতে পারে সরকারকে চাপের মুখে রাখা, যেন হ্যাঁ না ভোট থেকে সইরা না আসে। আর যদি ওনারা হ্যাঁ না ভোটটা জাতীয় নির্বাচনের আগে চায়, তাহলে ভাই জাতীয় নির্বাচনটা আমার মনে হয় পিছাইতে হবে। জানি না কি হবে। যাই হোক, সংকটে পড়ছে নির্বাচনও, সংকটে পড়ছে হ্যাঁ না ভোটও, সংকটে পড়ছে বিএনপি। কারণ কি জানেন, এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার যে অবস্থা, এই অবস্থায় নির্বাচনী প্রচারণা যে নামবে, এই মন মানসিকতা তো লাগে, তাই না? ওনাদের নেত্রী হাসপাতালে জীবন মৃত্যুর মাঝখানে, এবং ওনাদের নেতা লন্ডনে, দেশে আসতে পারতেছে না, ওনার জীবন হুমকির উপরে। তার মানে কি মহাবিপদ না চারিদিক থেকে? দেখেন, আল্লাহ মহা উত্তম পরিকল্পনাকারী। উনি কিভাবে পরিকল্পনা করে রাখছে কেউ জানে না। যে নির্বাচন কইরা বিএনপি সারা বছর চিৎকার করলো, সে নির্বাচন কিন্তু দিয়ে দিল, কিন্তু সে নির্বাচন এখন হুমকির মুখে। নির্বাচন যে হুমকির মুখে কেন বলতেছি, দেখেন, বিভিন্ন টক শোতে, বিভিন্ন চ্যানেলে যেসব আলোচনা হচ্ছে, যারা আলোচনা করতেছে সবাই কিন্তু একটাই কথা বলতেছে, নির্বাচন হবে কিনা, মানে বিশ্বাস করতে চায় না। অথচ দেখেন, এই নির্বাচনের জন্য ইনারাই কিন্তু এই টক শোতে চিৎকার করছে। আবার দেখেন, এই বিএনপিও কিন্তু নির্বাচনের জন্য চিৎকার করছে। সেই নির্বাচন চলে আসছে, এখন নির্বাচন কি হবে কি হবে না, এইটা নিয়ে প্রশ্ন। কারণ
ওই যে সংকট, নেতৃত্বের সংকটে পড়ে গেছে বিএনপি। বাস্তবতা মানতে হবে আপনাদেরকে। এই মুহূর্তে আমি মনে করি নির্বাচন যদি পিছিয়ে দিত তাহলে বিএনপির জন্য সবচেয়ে বেশি ভালো হইতো। এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ যতক্ষণ পর্যন্ত তারেক রহমান সাহেব না আসবে এবং বেগম খালেদা জিয়ার কি হয় এক উপরওয়ালা জানে। সবাই দোয়াতে রাখবেন, আপনি তো দোয়াতে রাখবেন বেগম খালেদা জিয়াকে। আগামীকালের সূর্যটা আমার ভাগ্যে আছে কিনা, বা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কারো কারো ভাগ্য নাও তো থাকতে পারে। এইটাই তো বাস্তবতা। যার জন্য এই বাস্তবতা থেকে আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে অন্তত বিএনপির জন্য নির্বাচন করাটা একটু মুশকিল হয়ে যাবে। কেন মুশকিল হয়ে যাবে দেখেন, ওনাদের দলের ভিতরে কোনো নিয়ম শৃঙ্খলা নাই। আপনারা নিজেরাই বলেন, নিজেদেরকে প্রশ্ন করেন, যদি আপনি বিএনপি করে থাকেন আপনি নিজেকে প্রশ্ন করেন সেই পরিবেশটা কি আছে? কেউ আইনা জাহাজ বেচা ফেলাইতেছে ভাই। একটা জাহাজ ভাড়া নিছিল ওনারা কয়েকদিনের জন্য, ওইটা আইনা ভাঙ্গা কাইটা বেচা ফেলাইতেছে। আবার দেখেন খুলনা আদালতের সামনে খুন খারাপি হয়েছে। আমি কিন্তু এটা বলতেছি না যে ওনারা এই কাজ করছে, আমি বলতে চাচ্ছি দেশের পরিবেশটা, পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 3টা কথা দিছিল। 3টা কথা কি? আমি বিচার করবই, আমি সংস্কার করবই, আমি নির্বাচন দিবই। নির্বাচনও দিয়ে দিছে, সংস্কার ফেলে দিছে হ্যাঁ না ভোটের মাধ্যমে। আর বিচার যে দৃশ্যমান সেটা তো আমরা দেখতে পাচ্ছি। এতটা দৃশ্যমান যে ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্যকে 2 বছরের জন্য জেল দিয়ে দিছে। মানে আমি টিউলিপ সিদ্দিকীর কথা বলতেছি। দেখেন শুধু ভারতের চোখে চোখ না, কিন্তু ইংল্যান্ডের চোখে চোখ রেখা ওনাদের পার্লামেন্টের একজন মেম্বারকে আমাদের দেশের বিচারে এখন সে অপরাধী। অস্বীকার যেতে পারবেন? ডক্টর ইউনূস স্যার যা যা বলছে উনি তাই করার চেষ্টা করতেছে, এটা এখন দৃশ্যমান। এই পিলখানা হত্যাকাণ্ডের জন্য জাতীয় তদন্ত কমিশন উনি কইরা দিয়েছিলেন। ওনারা 11 মাসের পরিশ্রমে 11টা মাস পরিশ্রম করছে এই পিলখানা হত্যাকাণ্ডের পিছনে। এর মধ্যে তো দেখেন সবাই জাইনা গেছেন আপনারা এর সাথে কিভাবে জড়িত ছিল আওয়ামী লীগ, এবং ভারতের কথা শোনা যাচ্ছে। এমন এমন কথা শোনা যাচ্ছে ভাই, ভারত এখন প্রশ্নের সম্মুখীন হয়ে গেল। ডক্টর ইউনূস স্যার দেখেন কাউকে ছাড় দিচ্ছে না। এই পিলখানা হত্যাকাণ্ডের বয়স হয়ে গেছে 16 বছর। 16 বছর আগে শুনছিলাম একটা তদন্ত কমিটি করছে, তারপরে কি হয়েছে কেউ জানে না। এই টক শোতে আইসা এইসব নিয়ে কারো আলোচনা করার কোনো সাহস ছিল না। কাউকে দোষ দেওয়া যাবে না ভাই, কারণ কি জানেন, জীবনের মায়া সবাইরই আছে। ওই 16 বছরে এসব নিয়ে কথা বললে তো ভাই ওই আয়নাঘর, গুম, হত্যা এগুলো হইতো, এগুলো তো সবাই আমরা জানি। এই যে পিলখানার হত্যাকাণ্ড, এই পিলখানার ট্র্যাজেডির মধ্যে দেখেন কত বড় ঘটনা। 57 জন অফিসার 48 ঘন্টার মধ্যে শহীদ হয়ে গেল। অথচ এই 57 জন অফিসারকে তৈরি করতে 48 বছর লেগে গেছে। কিন্তু কোনো বিচার কি পাইছে? কোনো বিচার পাই নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছে এটা একটা ইতিহাস। এই যে তদন্ত কমিশনের যে রিপোর্টটা ওনার হাতে আসছে, এটা একটা ইতিহাস, জাতির জন্য এটা শিক্ষণীয় হয়ে থাকবে। কারণ কি জানেন, এটার যদি বিচার না হয়, হ্যাঁ এটার যদি বিচার না হয়, এই পিলখানা হত্যাকাণ্ডের কথা বলতেছি, ওইটার যদি বিচার না হয়, জুলাই গণ অভ্যুত্থানের যদি বিচার না হয়, শাপলা হত্যাকাণ্ডের যদি বিচার না হয়, তাহলে এই দেশে ভাই আবার ওই বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে, আবার জুলাই অভ্যুত্থানের মতো ঘটনা ঘটতে পারে, শাপলা চত্বরের মতো ঘটনা ঘটতে পারে। কিন্তু উনি এইটা পুরোপুরি বন্ধ করতে চায় বইলাই দেখেন দেশের ভিতর থেকে এবং দেশের বাহির থেকে সবাই চোখ রাঙ্গানিকে উপেক্ষা কইরা ডক্টর ইউনূস স্যার যা যা কথা দিছে তাই পালন করতেছে। দেশের ভিতর থেকে বলা হয়েছিল না স্টপ, এনাফ ইজ এনাফ, এইসব কথা তো বলা হয়েছিল। তখন আমাদের মনে প্রশ্ন উঠলো যে হয়তো বা এই পিলখানার হত্যাকাণ্ডের বিচার হবে না, এটা প্রশ্ন তো আসছে। কিন্তু না, উনি যা যা কথা দিছে সেটা রক্ষা করছে। আজকে দেখেন এই পিলখানার হত্যাকাণ্ড কিভাবে ঘটছে, কারা ঘটাইছে, কারা কারা জড়িত, ওই যে তাপসের নামও আসছে। আবার দেখেন ওই যে সাহারা খাতুন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, উনি কিন্তু 20 জন 25 জন নিয়ে মিছিল করতে করতে সাদা পতাকা নিয়ে পিলখানার ভিতরে ঢুকছিল। কিন্তু বাইরে হইবার সময় বাইরে 200 জন নিয়ে, ওই যে বাকি 175 জন ধরে নেন ওনারা 20-25 জন ছিল, আর 200 জন, তার মানে 175 জন যে বাকি ওনাদের সঙ্গে বাইরে হয়ে গেল পিলখানা থেকে, এরা কারা? এরাই ছিল সে হত্যাকারী। এরকম প্রশ্ন তো চলেই আসছে সামনে। এখন আরো কি আসছে, হিন্দিতে কথা বলছে। হ্যাঁ, ওই যে সোলজারদের মধ্যে মুখ ঢাকা, ওরা হিন্দিতে কথা বলছে আর কিল করছে। সব কিছুই এখন সামনে। দেখেন এই সব কিছু জাতির সামনে আয়না দিয়া ডক্টর ইউনূস স্যার হয়তো 2-2.5 মাস 3 মাস পর নির্বাচন হয়ে গেলে উনি চলে যাবে। বাকি কাজগুলা কারা করবে? বাকি কাজগুলা করতে হবে নির্বাচিত সরকার আইসা। কিন্তু নির্বাচিত কোন সরকার আইসা এই কাজগুলা করবে? কিভাবে করবে? কারণ আমরা তো বর্তমানে দেখতে পারতেছি এই যে সবচেয়ে বড় দল, তাদেরকে নিয়ে তো ভাই অনেকেরই আশা ভরসা, অনেকেই স্বপ্ন দেখতেছে, অলরেডি স্বপ্ন দেখা শুরু করছে, এবং ওনাদের আচরণেই বোঝা যায় যে ওনারা ক্ষমতায় চলে গেছে। আপনারা খেয়াল করলেই বুঝবেন
ওনাদের আচার আচরণ কথাবার্তা সব জায়গায় বুঝাই যায় ওনারা ক্ষমতায় চলে গেছে। কিন্তু দর্শকের কাছে, আমাদের সাধারণ জনগণের কাছে দৃশ্যমান কি? এরকম শত শত ঘটনা আছে। 200 জনের উপরে ওনারা নিজেরাই মারামারি কইরা পৃথিবী থেকে বিদায় হয়েছে। এর মধ্যে ভাই ধর্ষণ মামলাও আছে। মানে পুরো একটা ব্যভিচার চলতেছে চারিদিকে। এই সব কিছুকে নিয়ম শৃঙ্খলায় আনার জন্য তারেক রহমান সাহেবকে ঢাকায় আসতে হবে, বাংলাদেশের মাটিতে পা রাখতেই হবে। যদি পা না রাখে, উনি যদি ওনার দলটাকে নিজের হাতে একদম মাঠে দাঁড়ায়া, এই বাংলার মাটিতে দাঁড়ায়া যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে না আনে, তাহলে আপনারা লেখা রাখতে পারেন আগামী নির্বাচনের যে স্বপ্ন দেখাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যে ঈদের মতো আনন্দ উপভোগ করব না, হাহাকার আসবে, বুকের কান্না আসবে। অনেক মা তার সন্তান হারাবে, অনেক বোন তার ভাইকে হারাবে, অনেক বউ তার স্বামীকে হারাবে ভাই এই আগামী নির্বাচনে, যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে এখনই না আনতে পারেন। কারণ কি জানেন, দৃশ্যমান কিছুই দেখতে পাচ্ছি না। এই যে দেখেন পিলখানার হত্যাকাণ্ডের বিচার আজকে সামনে চলে আসলো, এটা নিয়ে কি তেমন কোনো আলোচনা আছে? দেখেন পিলখানার মতো একটা বড় ঘটনা, তাও কিন্তু এখন এটা আলোচনার শীর্ষে না। আলোচনার শীর্ষে কোনটা? ওই যে বেগম খালেদা জিয়া কি অবস্থায় আছে ওইখানেই ভাই দিন রাত 24 ঘন্টা টোটাল মিডিয়া ওইখানে পড়া রয়েছে। এবং দেশবাসীও ভাই প্রত্যেক মুহূর্তে জানতে চাইতেছে বেগম খালেদা জিয়ার অবস্থা কি। যার জন্য আমি বলবো, আমার এটা শেষ অনুরোধ সরকারের কাছে, যে আপনারা নিজেরা তারেক রহমান সাহেবকে গ্যারান্টি দেন যে ভাই আপনি আসেন, আপনার নিরাপত্তার দায়িত্ব আমরা দেব। আর এতে কি হবে জানেন, আগামী নির্বাচনটা করতে সুবিধা হবে। কারণ উনি বাংলাদেশে আসলে নিশ্চয়ই ওনার নিজের হাতে দলটাকে গুছাইতে পারবে। আর ওনার মায়ের পাশে যদি উনি একবার আসতে পারে, পুরো দেশবাসী খুশি হবে ভাই। বিশেষ করে ওনার দলের লোকজনের বলার মতো মুখ থাকবে, না হলে সবাইকেই কিন্তু উনি একটা প্রশ্নের মধ্যে ফেলে দিবে। ভাই ব্রাদার, দিন যায় কথা থাকে, এই কথাগুলা থেকে যাবে যে কেমন ছেলে মাকে দেখতে আসে নাই, সে ছেলে দেশের পাশে কিভাবে থাকবে, যে ছেলে মার পাশে এসে দাঁড়াইতে পারে না জীবনের ভয়ে। এরকম প্রশ্ন চলে আসবে, প্রশ্ন ভাই আরো চলে আসবে সামনে, বহু রকম প্রশ্ন আগামী 2-1 সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পাবেন। যেমন গণভোটটা নিয়ে সামনে চলে আসলো, গণভোটটা ওনারা জাতীয় নির্বাচন থেকে আলাদা করতে চায়। এর পিছনে কারণ আছে ভাই। কারণ কি জানেন, এই গণভোট জামাতে ইসলাম এবং ওনার 8 দলের জন্য এবং এনসিপির জন্য এবং ছাত্র শিবিরের জন্য সবচেয়ে বড় দরকার এই গণভোট। এই হ্যাঁ না ভোটের মাধ্যমে একটা নতুন দেশের জন্ম হবে। ওই নতুন দেশের জন্ম নেবার যে ফর্মুলা, ওই ফর্মুলা হ্যাঁ ভোটের মধ্যে আছে। যার জন্য ওনারা হ্যাঁ ভোটটা চায়। হ্যাঁ ভোট হওয়া মানে নতুন বাংলাদেশ, আর নতুন বাংলাদেশ হওয়া মানে জামাতে ইসলাম এবং 8 দল ছাত্র শিবির সবাই জয়। এই জন্যই কথাটা বললাম, হ্যাঁ না ভোটটা যদি জাতীয় নির্বাচনের আগে করতে পারে তাহলে কি দাঁড়ায় একবার চিন্তা করেন তো। মনে করেন হ্যাঁ জয়যুক্ত হয়েছে, সঙ্গে সঙ্গে সারা দেশে ভাই রব উঠা যাবে কি, ওই যে বিশ্ববিদ্যালয় যেভাবে জয় হয়েছে ছাত্র শিবিরের, ঠিক সেম একই ভাবে হ্যাঁ যদি জয়যুক্ত হয়ে যায়, একটা রব উঠা যাবে যে জামাত ইসলাম ক্ষমতায় চলে গেছে, এবং সেটার প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে। যার জন্য হ্যাঁ না ভোটটা অনেকেই চায় না, বলে না যে এটা দরকার নাই, এটাতে খামাখা দেশের টাকার অপচয়, এরকম কথা বলে কেন? তারা জানে হ্যাঁ জয়যুক্ত হওয়া মানে নতুন বাংলাদেশ হয়ে যাওয়া। কেউ ঠেকায় রাখতে পারবে না। হ্যাঁ ভাই, কেউ ঠেকায় রাখতে পারবে না। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে শুধু এইটুকুই বলবো, দেখেন কে কোন দল করে, কে কোন ধর্মের, এইসব আলোচনা নাই। সবাই কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে ভাই, মন থেকে দোয়া করতেছে। উনি একটা ইতিহাস তো ভাই, তাই না? ঠিক তেমনি ভাই সবাই মিলা দেশের জন্য দোয়া করবেন, কারণ রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে দেশ আগামীতে। এই কিছুদিনের মধ্যেই এটা আপনারা বুঝতে পারবেন যে মহা একটা সংকটের মধ্যে আমাদের দেশের রাজনীতি চলে গেছে। ওইখান থেকে যদি একবার উদ্ধার হইতে পারি, তাহলে ঠিক টাইমই নির্বাচন হবে, কেউ ঠেকাইতে পারবে না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, কেউ গুজবে কান দিবেন না এবং হসপিটালের সামনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এই বিশৃঙ্খলায় হসপিটালে থাকা সকল রোগীদের সমস্যা হতে পারে, এজন্য কেউ হসপিটালের সামনে চিল্লাপাল্লা করবেন না। দর্শক, আমরা সকলেই দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বেগম খালেদা জিয়াকে নেক হায়াত দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। আর যদি তার হায়াত না থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ঈমানের সাথে তাকওয়ার সাথে তার রহমতের কোলে নিয়ে নেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।